experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কাতর স্বরে বলল শাহজাইন। হার মানল না ওয়াসিফা সুলতান। পুত্রের করুণ মুখশ্রীতে গললে চলবে না আজ, তাকে কঠোর হতে হবে। সে কঠিন গলায় বলে উঠল, এইসব যুক্তি দিয়ে তুমি আমায় বোঝাতে এসো না। তওফা জবান নেই, সে কি করে সাম্রাজ্যের ভার নেবে? তওফারও আমার ভালোবাসার প্রয়োজন। বিবাহ তোমাকে করতেই হবে, নতুবা এই মহল ত্যাগ করতে বাধ্য হব আমি। হতবুদ্ধির ন্যায় চাইল শাহজাইন। হতপর কঠিন স্বরে বলে উঠল, অন্যায্য আবদার করবেন না। আপনি চাইলে যেতেই পারেন, সে অধিকার আছে আপনার, বাধা দেব না আমি। তবে বিবাহ আমি কিছুতেই করব না। আর তোহফার জন্য তার পিতার ভালোবাসাই যথেষ্ট। উপরওয়ালা হয়তো তার ভাগ্যে আম্মার ভালোবাসা রাখিনি, কিন্তু পিতার অজস্র ভালোবাসা রেখেছে। রাগান্বিত হলো ওয়াসিফা সুলতান। গর্জে উঠে বললেন, 2 বছর ধরে তোমার এসব তালবাহানা সহ্য করছি আমি, আর নয়। আজ আমার চলে যাওয়াতেও তোমার কিচ্ছু যায় আসে না। আমার আবদার অন্যায্য মনে হচ্ছে তোমার নিকট? তুমি কি জানো এলিজা ছাড়া তোমার দুনিয়া শূন্য, অর্থহীন হয়ে উঠেছে। আমি ভুল করেছিলাম তাকে পুত্রবধূ রূপে এনে। রূপে গুণে পারদর্শী এবং বংশমর্যাদা দেখে এনেছিলাম, অথচ সে আমার পুত্রের উপর নিজের জাদু চালিয়ে দিল, বশ করে নিল। তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু আসলে তুমি বোকার স্বর্গে বাস করছো। তোমার শ্বশুর এলিজার পিতাও কিন্তু 2 বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর এলিজার কথা ভেবে সে কি দ্বিতীয় বিবাহ করেনি? মায়রার আম্মা মার্জিয়ার সুলতান তো কখনো এলিজাকে কম ভালোবাসেনি। রাগান্বিত হলেও মায়ের উপর কথা বলতে চাইল না শাহজাইন। কথায় কথা বাড়বে ছাড়া কমবে না। নীরব থাকাটাই সঠিক মনে হলো তার নিকট। তবে বেশিক্ষণ সেই নীরবতা স্থায়ী হলো না। ওয়াসিফা সুলতান অতি বিচক্ষণতার সঙ্গে শান্ত স্বরে বলে উঠলেন, আমি একজন কবিরাজকে চিনি, যে বোবাদের চিকিৎসা করেন। তার কাছে থেকে চিকিৎসা নিয়ে বহু মানুষ নিজের জবান ফিরে পেয়েছে। বহুবার সে তার বিদ্যার প্রমাণ দিয়েছে। এমনকি সারা জীবন যে মানুষ কথা বলতে পারতো না, তাকেও কথা বলিয়েছে সে। কথাটা শ্রবণগোচর হতেই আগ্রহী হলো শাহজাইন। ব্যস্ত স্বরে শুধালো, তার ঠিকানা কোথায়, নাম কি? আপনি এতদিন বলেননি কেন? উত্তেজিত হয়েও না শাহজাহান, এতদিন স্মরণে ছিল না আমার, আজ মনে পড়েছে। ঠিকানাও বলবো তোমায়, তবে তার জন্য আমার কথা রাখতে হবে তোমাকে। তুমি বিবাহ করলেই আমি তার নাম ঠিকানা সব বলে দেব। এবার যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছালো শাহজাইন। কণ্ঠে দৃঢ়তা হারিয়ে গেল নিমিষে। সে কাতর গলায় বলল, তোহফা আপনার নাতনি, সেটা কি ভুলে গেছেন আপনি? এমন নিষ্ঠুর বাক্য আপনার থেকে আশা করিনি আমি। তুমিও তো ভুলে গেছো আমি তোমার আম্মা জান। নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না। একজন সুলতানা হিসেবে সাম্রাজ্যের জন্য আমি এইটুকু নিষ্ঠুর হতেই পারি। তুমি মৃত স্ত্রীর প্রেমে উন্মাদ হতে পারো, আমি নই। আমার কথা শুনলে তুমি ঠিকানা পাবে, না হলে নয়। মায়ের কথায় হতবাক হওয়ারও সুযোগ পেল না শাহজাইন। সে স্পষ্ট অনুভব করছে বুকের ব্যথাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হৃদযন্ত্রণাটা জানান দিচ্ছে এই স্থান শুধুই তার বেগমের, তার এলিজার। আমার যতই ছল চাতুরি করুক না কেন, সে কিছুতেই বিবাহ করবে না। সে তো তার এলিজাকে কথা দিয়েছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হয়ে থাকবে। সে আজ নেই বলে কি তাকে করা অঙ্গীকার অস্বীকার করবে? সে ভঙ্গ করবে নিজের ওয়াদা? কখনোই নয়। সে হনহন করে বেরিয়ে গেল মায়ের কামরা থেকে। হতাশার শ্বাস ফেলে পুনরায় পালঙ্কে বসলেন ওয়াসিফা সুলতান। নিজের কামরায় ফিরে শক্ত করে দাঁড় এঁটে দিলেন সুলতান। পাগড়িটা খুলে ছুঁড়ে ফেলে পালঙ্কে গিয়ে ধপ করে বসে পড়লেন। আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন মাহতাব। তাকে এভাবে ফিরতে দেখে খানিক অবাক হলো সে। সামান্য কারণে তো সুলতান এমন আচরণ করেন না। সে এগিয়ে এসে শুধালো, আপনার রাগের কারণটা কি জানতে পারি মহামান্য? কাতর মুখখানা তুলে ধরলেন শাহজাইন। চোখ দুটোতে যেন তার হাজারো অভিযোগ।
অথচ তা ব্যক্ত করবার মানুষটাই নেই। সে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি কি সত্যি অনুভব করতে পারছো না মাহতাব আমার এই মলিনতার কারণ? চিন্তিত হলো মাহতাব। কৌতূহলী হয়ে শুধালো, আবার আপনার বিবাহের কথা বলছেন তিনি? নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল শাহজাইন। কোনো উত্তর দিল না সে। এই প্রসঙ্গটাই যেন তাকে যন্ত্রণা দেয়, কষ্টের গভীর প্রলেপ লেপে যায়। তার অনুভূতি উপলব্ধি করতে সক্ষম হলো মাহতাব। পুনরায় শুধালো, শুধু কি এই কারণে আপনার এই মলিনতা? না মাহতাব, আম্মা আমার ভরসা ডুবিয়েছে। সে নিষ্ঠুর হয়েছে। তোহফার চিকিৎসা করতে পারবে এমন কবিরাজের খবর জানেন তিনি, অথচ আমি বিবাহ না করলে সে তার ঠিকানা কিছুই বলবেন না। এ কেমন নির্মমতা বলতো? তোহফা তো তার একমাত্র নাতনি, তবে কেন এই কঠিন শর্ত? একজন সুলতান কি কাউকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে না মাহতাব? কপাল কুঁচকালো মাহতাব। সে দৃঢ়ভাবে অনুভব করতে পারছে সম্মুখের ব্যক্তিটির অসহায়তা। সে জানে বড় সুলতানার জিদ কতটা প্রখর। এত সহজে সে হার মানবার পাত্রী নয়। তবে সুলতানের এমন অসহায়ত্ব সে সহ্য করতে পারছে না। একদিকে তার হৃদয়ের রানী, অন্যদিকে তার একমাত্র কন্যা। এই কেমন শর্ত জুড়েছেন বড় সুলতানা। বড়ই বিচক্ষণতার সাথে অথই জালে ঠেলে ফেলেছেন নিজের পুত্রকে। অস্থির চিত্তে সে কিছুক্ষণ পায়চারি করল ঘরময়। হুট করে কিছু মনে পড়ার ভঙ্গিতে ঠোঁট দুটো প্রসারিত করল। অতঃপর ছুটে এলো সুলতানের দিকে। উত্তেজিত স্বরে বলল, আমি একটা পরিকল্পনা করতে চাই, যদি আপনি অনুমতি দিতেন আর কি। আগ্রহী নয়নে চাইল সুলতান। সে উপলব্ধি করতে পারছে মাহতাবের মাথায় কোনো ধুরন্ধর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। সে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই খুশি হলো মাহতাব। তার সামনে হাঁটু গেড়ে বসে ফিসফিসিয়ে বলতে লাগলো নিজের পরিকল্পনা। নীরব হয়ে শুনলেন সুলতান। অতঃপর কাতর মুখখানাতে মৃদু হাসি ফুটিয়ে বললেন, তুমি পারো বটে মাহতাব, তবে বুদ্ধি খারাপ বন্ধ নয়। চলো আমাকে সুখবরটা দিয়ে আসি। সুলতান শাহজাইন গম্ভীর মুখে বসে আছেন কাঠের কারুকার্য মণ্ডিত একটি চেয়ারে। তার সম্মুখে চেয়ারটাতে বসে আছে শেহজাদি মায়রা। দৃষ্টি জুড়ে তার অসীম চঞ্চলতা। সুন্দর মুখখানায় স্থান পেয়েছে গোলাপি আভা। সে কি লজ্জা পাচ্ছে? না চাইতেও খানিক রাগান্বিত হয়ে পড়ল শাহজাইন। বড় বোনের স্বামীর সঙ্গে বিবাহ, অথচ মেয়েটার খুশি যেন উপচে পড়ছে। সহ্য হলো না তার এই লাজুক চেহারা। এলিজার বোন হওয়া দরুন খানিক মিল রয়েছে তাদের রূপের মাঝে। এলিজার রাগান্বিত দৃষ্টিও নেশা ধরাতো তার। অথচ মায়রার এই লজ্জা মিশ্রিত চাহনি একদমই হজম হচ্ছে না তার। দৃষ্টির অগোচরে সে শক্ত হাতে আঁকড়ে ধরল চেয়ারের হাতলখানা। পারলে এক্ষুনি পিষে ফেলতো এই হাতল। কিছুক্ষণ পূর্বেই সে আম্মাজানকে জানিয়েছে সে বিবাহ করতে প্রস্তুত। তবে তখনও সে অবগত ছিল না পাত্রী আগেই জুটিয়ে রেখেছে তার আম্মা, এবং সম্মতি পেয়েই তাকে ঝুলিয়ে দিয়েছেন তার গলায়। আবার সেই পাত্রী কিনা এলিজার ছোট্ট বোন। এতটাও আশা করেনি সে। মাহতাবের বুদ্ধি শুনে বিবাহে সম্মতি জানিয়েই বোধহয় ভুল করল সে। এখন তাকে আবার মায়ের সাথে বিবাহ সম্পর্কিত আলাপচারিতা করতে হবে। এ কেমন নিয়ম? কোথায় এলিজার সঙ্গে তো বিবাহের পূর্বে তার এমন আলাপচারিতা হয়নি। সে কটমট করে তাকালো মাহতাবের দিকে। তার অর্থ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু করো, নতুবা গর্দান যাবে তোমার। কামরার সামনে তলোয়ার হাতে শটান দাঁড়িয়ে থাকা আজমাইন মাহতাব চেয়ে আছে তাদের দিকে। মায়রার লাজুক চাহনি লক্ষ্য করেছে এসে। সুঠাম দেহি একজন সুপুরুষ হওয়ার দরুন অগণিত রমণীর এমন চাহনি উপেক্ষা করতে হয়েছে তাকে। তাই এই চাহনির ব্যাখ্যা উপলব্ধি করতে সময় লাগলো না তার। শেহজাদি মায়রা তবে নিজেও বিবাহের জন্য প্রস্তুত? হঠাৎ সুলতানের এমন চাহনি দেখে ঢুক গিলল সে। এখানে তার দোষটা কোথায়? সে কি জানতো যে পাত্রের খোঁজ ইতিমধ্যে করা শেষ? জানলেও কিছু তো করার ছিল না। তাছাড়া বিবাহে সম্মতি দিলেই তো আর বিবাহ হয়ে যাচ্ছে না। সেও কিছুটা সময় পাবে। এই সময়ের মাঝে বড় সুলতানের সঙ্গে সঙ্গ জমিয়ে নিতে পারলেই ঠিকানা পেয়ে যাবে সে। কিন্তু এখন কি করবে সে? শেহজাদি মায়েরাকে তো আর যাতা বলে তাড়ানো যায় না।
তাদেরকে এই গ্যাঁড়াকল থেকে মুক্ত করতেই হয়তো দাঁড়ে কড়া নাড়ল কেউ। ব্যস্ত পায়ে কামরা ছেড়ে বেরিয়ে এলো মাহতাব। একজন সেবক এসেছে, হাতে তার শরবত ভর্তি পাত্র। ভ্রু কুচকালো মাহতাব। সুলতান বাইরে থেকে ফিরলে সব সময় শরবত পান করেন, এই সম্পর্কে সে অবগত। এটাই সুযোগ। কিছু একটা ভেবে সে ফিরিয়ে দিল সেবককে। অতঃপর হন্তদন্ত হয়ে প্রবেশ করলো কামরায়। ব্যস্ত কণ্ঠে বলল, ক্ষমা করুন মহামান্য, তবে আপনাকে এখনই একবার আমার সঙ্গে যেতে হবে। বার্তাবাহক বার্তা এনেছে, রক্ষীর খুনের কোনো সূত্র পাওয়া গেছে। হুট করে এমন কথাতে ভ্রু কুঁচকে চাইল শাহজাইন। মাহতাবের মুখের ভঙ্গিমা দেখে সে উপলব্ধি করতে পারল মিথ্যে বলছে সে। তবুও হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো সে। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। ব্যস্ত পায়ে কামরা ত্যাগ করলো তারা। হতবুদ্ধির ন্যায় সেদিকে চেয়ে থাকলো শেহজাদি মায়েরা। সবকিছু এত দ্রুত ঘটলো যে সে কোনো কথাই বলার সুযোগ পেল না। তারা চলে গেছে উপলব্ধি করতে পেরে তর করে রাগ উঠে গেল তার। তাকে উপেক্ষা করে এভাবে চলে গেল। অন্তত একটাবার বলে যেতে পারত। এমন ব্যবহার সে আশা করেনি সুলতানের থেকে। এলিজার বিবাহের 3 বছরেও সে আসেনি এই সাম্রাজ্যে। তবে এলিজার মৃত্যুর পূর্বেই সে একবার এসেছিল এই মহলে। সেবার এখানে সে অবস্থান করেছিল মাসখানেক। তবে সুলতানের সঙ্গে তেমন কোনো আলাপচারিতা হয়নি তার। সে সময় সুলতান অধিক ব্যস্ত সময় পার করছিলেন পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে। এলিজার মৃত্যুর খবর পেয়েও এই মহলে এসেছিল সেই সপরিবারে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল আরও মর্মান্তিক। এলিজার শোকে সুলতানের তখন পাগল প্রায় অবস্থা। এই শক্ত পুরুষের হৃদয় ভাঙা কান্না নিজ চোখে দেখেছে সে। সেই আহাজারে আজও ভুলতে পারে না সে। দিন পেরিয়ে রাত নেমেছে। নিজ কামরায় ফেরেনি শাহজাইন। মহলের পেছনে সুবিশাল বাগানটায় দাঁড়িয়ে আছে সে। সম্মুখে স্থির তার দৃষ্টি। বাগানের একপাশে বৃহৎ জায়গা জুড়ে শুধুই রজনীগন্ধার আবাদ। সাদায় সাদায় ছেয়ে আছে চারপাশ। জ্যোৎস্নার আলোয় জ্বলে উঠছে তার সাফেদ বর্ণ। থেকে থেকে রজনীগন্ধা স্নিগ্ধ সুবাস এসে নাকে ঠেকেছে। বেগমের পছন্দের ফুল ছিল রজনীগন্ধা। তার জন্যই এই বাগানে ঠাঁই পেয়েছিল রজনীগন্ধারা। বাগানের ফটকের সামনে দাঁড়িয়ে আছে আসমাইন মাহতাব। সতর্কতার দৃষ্টি। সুলতান তাকে কামরায় ফিরতে বললেও সে নিজ স্থান থেকে এক পা নড়েনি। অজানা শত্রুর বিচরণ চলছে সাম্রাজ্য জুড়ে। জানা নেই তার মনোবাসনা। তবে সুযোগ পেলে সে তো আক্রমণ করতেই পারে সুলতানের ওপর। কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় মাহতাব। এমন সময় তাকে ডেকে উঠলেন সুলতান। দ্রুত এগিয়ে গেল আসমাইন মাহতাব। তার দিকে চেয়ে মৃদু হাসলেন সুলতান। পূর্বের ন্যায় প্রাণোচ্ছল নয় সেই হাসি। সে নিজের পাগড়িটা খুলে হাতে নিতে নিতে বলল, তোমার বিবাহের বয়স হয়েছে মাহতাব। এবার সময় হয়েছে তোমার নিজেকে গুছিয়ে নেয়ার। হুট করে এমন কথাতে চমকালো মাহতাব। খানিক লজ্জাও পেল বটে। নিজেকে সংবরণ করে বলে উঠল, আমি এখনো প্রস্তুত নই মহামান্য। জীবনের 28টা বসন্ত তো পেরিয়ে গেল, আর কত সময় নেবে প্রস্তুত হতে? পছন্দের কেউ থেকে থাকলে আমাকে বলতে পারো, আমি নিজে প্রস্তাব পাঠাবো তার নিকট। আছে নাকি কেউ? মুহূর্তেই একরাশ মলিনতা ভর করল মাহতাবের চোখে মুখে। সে শুকনো গলায় বলল, ছিল কেউ একজন, তবে এখন আর নেই। তাকে নিজের করে রাখতে পারিনি আমি। হারিয়ে ফেলেছি তাকে বহু বর্ষ পূর্বে। কতগুলো বসন্ত পার করেছে তাকে খুঁজে খুঁজে, তার হিসেবে নেই। এখন নিশ্চয়ই সে অনেক বড় হয়ে গেছে। বয়সটাও বেড়ে হয়তো 24-25-এ ঠেকেছে। হয়তো বা এতদিনে সে অন্যের অর্ধাঙ্গিনী হয়ে গেছে। সে আর কখনই আমার হবে না। তার কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলল না সুলতান। নীরবতাই শ্রেয় মনে হলো তার নিকট। মাহতাবের থেকে দৃষ্টি হটিয়ে অদূরে ঝোলানো দোলনাটায় গিয়ে বসল। মৃদু বাতাসে দুলছে রজনীগন্ধা গাছগুলো। বেশ কিছুক্ষণ নীরবে কেটে যাওয়ার পর সে আকাশের পানে চেয়ে হুট করে বলে উঠলেন, চাঁদ দেখবে মাহতাব? এলিজা খুব পছন্দ করত রজনীগন্ধার সুবাস মেখে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে। গত 4টা বছর ধরে প্রত্যেক রোজার চাঁদ আমরা একসাথে এখানে বসেই দেখতাম। আজ আমার এলিজা নেই, তুমি কি সঙ্গ দেবে আমাকে?
হঠাৎ এমন আহ্বানে তার দিকে চেয়ে মুচকি হাসল আসমাইন মাহতাব। নিজেদের মধ্যেকার সম্পর্ক বংশমর্যাদা ভুলে ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল সে। সুলতানের পাশে বসে তলোয়ারটা সরিয়ে রাখল, দৃষ্টি রাখল চাঁদের দিকে। সে হলফ করে বলতে পারে বেগম খুবই ভাগ্যবতী ছিলেন। আপনি আমার হয়ে থাকবেন তো সুলতান? এলিজার ভার মুখখানা মোটেই সহ্য হলো না শাহজাইনের। ভালোবাসার অনলে ঝলসে যাচ্ছে তার হৃদয়। মেয়েটার কান্না ভেজা চোখ আর ভার মুখশ্রী কোনো কালেই পছন্দ নয় তার, অথচ মেয়েটা কিনা তার সামনে এইভাবে মুখ ভার করে আছে। সে দ্রুততার সাথে নিজের হাত দুটো বাড়িয়ে আঁকড়ে ধরল তার মুখখানা, চোখে চোখ রেখে শুধালো, সে কথা কি তুমি বুঝে নিতে পারো না বেগম? কেন তোমায় সব কথা বলে দিতে হবে? টলমলো চোখে তাকালো এলিজা। দুহাতে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিল তাকে। ধরা গলায় বলে উঠল, আপনি দূরে সরে যাচ্ছেন সুলতান, নিজের অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছেন। চমকালো শাহজাইন। দ্রুত এগিয়ে গিয়ে তাকে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। এলিজার মাথা গিয়ে ঠেকলো তার বুকের সাথে। সে অদূরে গলায় বলল, দূরত্ব কোথায়? কোথাও যাচ্ছি না আমি। একটা মশাও গলতে পারবে না তোমার আমার মাঝে। আমার হৃদয়ের কতটা গহীনে তোমার বাস, তা তুমি চিন্তাও করতে পারবে না বেগম। কতবারও বলেছি তোমায়, আমার সামনে এভাবে অশ্রু ঝরাবে না, সহ্য করতে পারি না আমি। অযথাই মিথ্যে আশ্বাস দিচ্ছেন আমায়। আপনি কি বুঝতে পারছেন না? ইতিমধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, এক আকাশ সম দূরত্ব। কথা সম্পূর্ণ করেই তাকে ঠেলে দিয়ে সরে গেল এলিজা। এক পা দুপা করে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সে। তারই সঙ্গে তাল মিলিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে তাদের মাঝে। হাত বাড়িয়ে তাকে আটকাতে চাইল শাহজাইন, তবেই তার পূর্বেই হারিয়ে গেল এলিজা। শূন্য হলো চারিপাশ। আতঙ্কিত হয়ে পড়ল শাহজাইন। ডানে বামে নজর বুলিয়ে উচ্চস্বরে ডেকে উঠল, বেগম। ধর ফরিয়ে জেগে উঠল সুলতান। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো বেগমকে, অথচ চারপাশে নিখুঁত অন্ধকার বিরাজমান। নিজের অবস্থান নির্ণয় করতে অক্ষম হলো সে। স্থান কাল ভুলে চেঁচিয়ে উঠল, সারা দাও বেগম, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না আমি। গভীর ঘুমে আচ্ছন্ন মাহতাব আচমকা চিৎকারে লাফিয়ে উঠল। তন্দ্রা কেটে গিয়ে হকচকিয়ে উঠল সে। অন্ধকারের মাঝে নিজের পাশ হাতড়ে আঁকড়ে ধরল তালোয়ারখানা। দোলনাটা দুলে উঠেছে তাদের নড়াচড়া পেয়ে। সুলতান এখনো অবধি একই সুরে ডেকে চলেছে, এলিজা, কেন অভিমান করছো তুমি? সামনে এসো। ইতিমধ্যে দোলনা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে সে। অন্ধকারের মাঝে সামনে আগাতে নিতে পেছন থেকে তাকে চাপতে ধরল মাহতাব। অবাক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মহামান্য? বেগম নেই এখানে, সে কি করে আসতে পারে? মানতে নারাজ শাহজাইন এক ঝটকায় মাহতাবকে ছাড়িয়ে বিরক্ত কণ্ঠে বললেন, তুমি জানো না মাহতাব, এসেছিল এলিজা, কথা বলেছে আমার সাথে। পুরো উদ্যমে সামনে আগাতে চাইল সে। পুনরায় তার হাত টেনে ধরল মাহতাব। সামান্য গলা উঁচিয়ে বলল, সামনে শুধু অন্ধকার মহামান্য। আপনি স্বপ্ন দেখেছেন, বেগম মারা গেছেন, সে আর কখনোই ফিরে আসবেন না। ঘর ছেড়ে বেরিয়ে আসুন। চমকালো শাহজাইন। বেগম মারা গেছেন, বাক্যটা বড় কঠিন ঠেকল তার নিকট। মুহূর্তেই নিজের অবস্থান নির্ণয় করতে সক্ষম হলো সে। ধপ করে বসে পড়ল দোলনার ওপর। শূন্য দৃষ্টিতে চাইল মাহতাবের দিকে। স্বপ্ন দেখছিল সে, আসেনি এলিজা। হতাশার শ্বাস ফেলে মাটির দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর সেদিকে চেয়েই বলে উঠলেন, আমি একটু একা থাকতে চাই। কিন্তু মহামান্য। বাক্য অসম্পূর্ণ থেকে গেল মাহতাবের। সুলতান খানিক উচ্চস্বরে বলে উঠলেন, এটা আমার আদেশ। দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করল না মাহতাব। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল মহলের দিকে। ফটকের সামনে গিয়ে পুনরায় ফিরে তাকালেন সে। অন্ধকারে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না তার।